আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আবারও চলে এলাম ইকোনমিক্সের ফার্স্ট পেপারের 3 অধ্যায়কে নিয়ে, অর্থাৎ উৎপাদন উৎপাদনের ব্যয় এবং আয়। অর্থাৎ আমরা অধ্যায়টির নাম শুনেই বুঝতে পারছি যে এই অধ্যায়টার সাথে জড়িত আছে কিভাবে অর্থনীতির ক্ষেত্রে সম্পদের উৎপাদন করা হয় কিংবা উৎপাদনের ব্যয় এবং আয় কীভাবে বহন করা হয়। এখানে আমরা এই অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানি, যেহেতু রিভিশন ক্লাস চলছে, ইতিমধ্যে আমরা জানি যে এখানে টোটাল কস্ট, মোট ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়, এমসি অর্থাৎ হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, আবার আমাদের হচ্ছে যে অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে এই সকল কিছু আমরা দেখব, বা স্থির ব্যয়, স্থির ব্যয় বা স্থিরকাল, দীর্ঘকাল, এগুলো সম্পর্কে আজকে আমরা এই অধ্যায়ে জানবো। তো প্রথমে আমরা দেখতে পেলাম যে উৎপাদন কি। উৎপাদন কি এই বিষয়টা যদি আমরা বলি যে প্রাথমিক কিছু উপাদান, প্রাথমিক কিছু বস্তুর রূপান্তরে যে একটা নতুন আমরা প্রোডাক্ট তৈরি করছি বা নতুন কোনো পণ্য আমরা যখন উৎপাদন সৃষ্টি করছি তাকেই বলা হচ্ছে উৎপাদন। দেখেন যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো উৎপাদন। অর্থাৎ একটা গাছ, সেই গাছ কেটে আমরা কাঠ দিয়ে কি বানাচ্ছি, টেবিল, চেয়ার বানাচ্ছি, খাট বানাচ্ছি, সেটা হচ্ছে এক প্রকারের উৎপাদন। পরবর্তীতে দেখছি কি উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকালে স্থির খরচের অস্তিত্ব বিদ্যমান থাকে। অর্থাৎ এই যে উৎপাদন ক্ষেত্রে স্বল্পকালে স্থির খরচের অস্তিত্ব অবশ্যই বিদ্যমান থাকে। কারণ স্বল্পকাল বলতে কি বোঝাচ্ছে? স্বল্পকাল বলতে বোঝাচ্ছে এটা যে এমন একটি সময়কে বোঝায় যে সময়ে আসলে কোনো কিছু পরিবর্তন সম্ভব নয়। অর্থাৎ স্থির খরচ, যেমন একটি কারখানা, যদি আমি বলি একটি কারখানা আমি রান করছি, সেই কারখানাটি আমি কিছু সময়ের জন্য আমি বন্ধ রাখছি, বন্ধ রাখছি, দেখা যাচ্ছে 3-4 মাস আমি বন্ধ রাখছি উৎপাদন। কিন্তু ওই যে কারখানাটা 3-4 মাস বন্ধ থাকার পরেও সে কারখানার স্থির কিছু আমার ব্যয় থেকেই যাবে, কিছু ব্যয় স্থির থাকবে, চেঞ্জ হবে না। সেগুলো কি, যে কারখানার যে আমি খাজনা দিতে হবে, সেই কারখানার যে ভূমির উপর সেই ভূমির ভাড়া অর্থাৎ খাজনা, কিংবা সেই কারখানার কারেন্ট বিল, সেই কারখানার হচ্ছে যে কর্মচারীদের বেতন ভাতা, সকল কিছু আমাকে বহন করতে হবে। এগুলো এখানে বলা হয়েছে, আমরা যদি লক্ষ্য করি, এগুলো এখানে বলা হয়েছে যে উৎপাদন ক্ষেত্রে স্বল্পকালীন স্থির খরচ বিদ্যমান এমন এক সময় যেগুলো হচ্ছে সকল উপকরণ, কি বলছে, সকল উপকরণ পরিবর্তন করা যায় না, কিন্তু উপকরণ স্থির থাকে। হ্যাঁ, এবং উৎপাদন না করলেও, দেখেন উৎপাদন না করলেও এইসব উপাদান কি বাবদ খরচ স্থির থাকে। যেটা বললাম যে কারখানা বন্ধ রাখছি, কিন্তু কারখানার কারেন্ট বিল, ভাড়া, কর্মচারীদের বেতন ভাতা, তারপরে হচ্ছে যে আপনার খাজনা, এই সকল কিছু আমাকে বহন করতে হচ্ছে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমাদের স্বল্পকালে আমাদের হচ্ছে কি বললাম, যে স্বল্পকালে কোনো পরিবর্তন হবে না। স্বল্পকালে হচ্ছে কি কোনো উপকরণ পরিবর্তন হবে না। স্বল্পকালে কি বলা হচ্ছে, যে কোনো পরিবর্তন হবে না। এবং দীর্ঘকালে যদি আমি বলি যে দীর্ঘকালে উপাদানগুলোর পরিবর্তন হবে। এইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে কোন সময়ে উৎপাদনের উপকরণ পরিবর্তন হয়। সেটা হচ্ছে কি, উৎপাদনের উপকরণ পরিবর্তন হয় কোন সময়ে? দীর্ঘকালে উৎপাদনের উপকরণ কি হয়? পরিবর্তন হয়। কিন্তু স্বল্পকালে কি আমার পরিবর্তন হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে স্বল্পকাল বলতে কি বোঝায়। স্বল্পকাল বলতে বা দীর্ঘকাল বলতে, স্বল্পকাল বলতে নির্দিষ্ট একটা সময়। যদি কেউ সংজ্ঞা চায় তাহলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া যাবে, এমন একটা সময়কে বোঝায় যেটা সময়ে উৎপাদনের পরিবর্তন করা যায় না, কোনো উপকরণকে উৎপাদন পরিবর্তন করা যায় না। বা দীর্ঘকাল কি, এমন একটা সময় যে সময় উৎপাদন উপকরণ পরিবর্তন করা যায়। ওকে, ফাইন। গ নম্বরে বলছে উদ্দীপক থেকে উৎপাদনের প্রতিটি স্তরে টিভিসি অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট মানে মোট পরিবর্তনশীল ব্যয়, এবং এমসি মানে মার্জিনাল কস্ট, হুইচ ইজ ইন বাংলা যেটাকে বলে প্রান্তিক ব্যয়, নির্ণয় করে সূচি আকারে দেখাতে বলেছে। আচ্ছা, ভালো কথা। এই উৎপাদন আমরা দেখছি 1, 2, 3, 4, 5, 6 একক পর্যন্ত আছে উৎপাদন। স্থির খরচ কি? টোটাল ফিক্সড কস্ট, স্থির খরচ 10, 10, 10, সব ক্ষেত্রেই 10, খুবই সুন্দর। মোট খরচ হয়েছে টোটাল কস্ট 20, 25, 28, 35, 45, 60। আচ্ছা, এখানে আমরা যদি মার্জিনাল কস্ট বের করতে চাই, অর্থাৎ প্রান্তিক, আমরা ইতোমধ্যে দ্বিতীয় অধ্যায় কিংবা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে প্রান্তিক জিনিসটা আসলে কি। প্রান্তিক জিনিসটা হচ্ছে যে মোট উপযোগের একক বৃদ্ধির ফলে মোট উপযোগের অতিরিক্ত যে এককটা বৃদ্ধি পাচ্ছে তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে
এক একক ব্যয়ের জন্য যে অতিরিক্ত একটা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, সেটাই বলা হচ্ছে প্রান্তিক একটা ব্যয়, যদি সহজ ভাষায় আমি বলতে চাই। যেমন এখানে যদি বলি যে 20, এক এককে 20, দ্বিতীয় এককে 25, তাহলে এখানে প্রান্তিক ব্যয় কত? 25 থেকে 20 মাইনাস যদি করি আমরা, তাহলে পাচ্ছি 5। আবার যদি 3 28 থেকে 25 মাইনাস করলে আমরা পাই 3, 35 থেকে 28 মাইনাস 7। এভাবে করে আমরা দেখছি যে প্রান্তিক আমাদের যে ব্যয়টা ওটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কিছু সূত্র অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে কি, যে আমরা এখানে যদি সূত্রগুলো একটু আমরা লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে যে মোট ব্যয় থেকে আমরা দেখছি, মোট ব্যয় থেকে মোট স্থির ব্যয় যদি বাদ দিই, তাহলে তাকে মোট পরিবর্তনশীল ব্যয় বলা হচ্ছে। তাহলে টোটাল ভ্যারিয়েবল কোস্টের সংজ্ঞাটা আমরা এখানে দেখে নিলাম, ডেফিনেশনটা, যে মোট ব্যয় যে আছে সেখান থেকে স্থির ব্যয় যদি বাদ দিই আমরা, তাহলে কি মোট পরিবর্তনশীল ব্যয় তাকে বলা হচ্ছে। মোট পরিবর্তনশীল ব্যয়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি সূত্রে, যে টিভিসি, দ্যাটস মিন টোটাল ভ্যারিয়েবল কস্ট, ইকুয়াল টু টোটাল কস্ট, মোট ব্যয় থেকে স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্টকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা হচ্ছে কি, আমরা টিবিসি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার বলা হচ্ছে কি, কোনো দ্রব্যের অতিরিক্ত, যেটা বললাম, অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয় যতটা বাড়ে তাকে বলা হচ্ছে কি, প্রান্তিক ব্যয়। অর্থাৎ এই যে আমার সূত্রটা, অর্থাৎ আমি যদি এখানে সূত্রটা লিখি যে এমসি মার্জিনাল কস্ট ইকুয়াল টু কি, যে মোট ব্যয় খরচের যে পরিবর্তনটা হচ্ছে, তার সাথে আমরা মোট খরচটাকে আমরা কি করব, পরিমাণ দিয়ে আমরা হচ্ছে যে কোয়ান্টিটি দিয়ে আমরা ভাগ করব, করে হচ্ছে আমরা প্রান্তিক ব্যয়টা পাবো অতি সহজে। আচ্ছা, যেমন এখানে আমরা দেখতেছি সূত্রের সাহায্যে টিবিসি এবং এমসি নির্ণয় করছে, যে উৎপাদন আমরা জানি 1 2 3 4 5 6, এখানে উদ্দীপকে দেওয়া ছিল, স্থির ব্যয় পর্যন্ত দেওয়া ছিল এবং মোট ব্যয় দেওয়া ছিল। তাহলে এখানে আমরা যদি মোট পরিবর্তনশীল অর্থাৎ টিবিসি যদি বের করতে চাই, তাহলে ভ্যারিয়েবল কস্ট আমাদের কি হবে, যে আমরা এখান থেকে ভাগ করলাম, বিয়োগ করবো, যে টোটাল কস্ট থেকে স্থির ব্যয় বিয়োগ, 20 থেকে 10 বিয়োগ করলে 10, এখান থেকে 15, 18, 25, 35, 50, আমরা এখান থেকে বিয়োগ করে খুব সহজে জিনিসটা পাইছি। আমাদের মাথায় রাখতে হবে এই যে এই সূত্রগুলো, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কি, আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, নয়তো আমাদের যে কোনো জিনিস বের করতে আমাদের খুব সমস্যা হবে। এবং এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে এসে থাকে, যেগুলো সূত্র জানা থাকলে খুব সহজেই সেগুলোকে অ্যান্সার করা যাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখলাম যে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, অর্থাৎ মার্জিনাল কস্টের আমরা সূত্র এখানে কি জেনেছি যে টোটাল কস্টের যে যতটুকু বাড়বে তাকে যদি আমরা কোয়ান্টিটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। যেমন এখানে আমরা লক্ষ্য করছি যে, এখানে যদি আমরা লক্ষ্য করি, আপনার লক্ষ্য করলে পাচ্ছি যে 25 থেকে 20, আমরা যদি প্রথম আগের জন্য 20, তারপরে যদি আমরা করি ভোগ করছি, দ্বিতীয় ব্যয় বাড়াইছি, কত হচ্ছে 5, তারপরে 28, 3, যেটা আমি শুরুতে উদ্দীপকে বললাম প্রথমে, তারপরে 7, 10, 15, এভাবে করে আমরা কি করেছি, এভাবে করে আমরা মূলত আপনার হচ্ছে প্রান্তিক ব্যয়টা বের করতে সক্ষম হয়েছি। এবং তারপরে আমরা ঘ নম্বর প্রশ্ন দেখি, যে প্রান্তিক সূচি থেকে এমসি রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা করো, অর্থাৎ মার্জিনাল কস্ট যেটা আমরা ব্যাখ্যা করতে হবে। মার্জিনাল কস্টের কিন্তু আমরা অলরেডি গ নম্বরে পেয়েছি মার্জিনাল কস্টের যে সংখ্যাটা, এই যে তার সংখ্যাটা এটা পাইছি আমরা মার্জিনাল কস্টের, যে আমাদের কি হলো, যে 20, 5, 3, 7, 10, 15। এখন আমরা রেখার মধ্যে সেটাকে আবদ্ধ করব। হ্যাঁ, তো আমাদের ভূমি বরাবর, অর্থাৎ ভূমি এক্স বরাবর হচ্ছে উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6, এবং লম্ব বরাবর আমরা যে প্রান্তিক ব্যয়, অর্থাৎ এই যে 3, 5, 7, 10, 15, 20। এখন আমরা যদি যথাযথ কি করি, আমরা যদি যথাযথ হচ্ছে একের জায়গায় 1 উৎপাদনে আমরা যদি 20 বসাই, 2 উৎপাদনে 5, এবং 3 উৎপাদনে দেখা যাচ্ছে কত, 3 উৎপাদনে হচ্ছে 3, আবার 4 উৎপাদনে হচ্ছে 7, 5 উৎপাদনে 10, আবার দেখা যাচ্ছে 6 উৎপাদনে কত, আমাদের দেখতে পাচ্ছি যে আমরা 6 উৎপাদনে আমরা পাচ্ছি কত, 6 উৎপাদনে পাচ্ছি আমাদের 6 উৎপাদনে পাচ্ছি আমরা 15। তো এইভাবে যদি আমরা রেখাগুলো যখন আমরা হচ্ছে যে আঁকবো, আমরা রেখাগুলো যখন আমরা পয়েন্ট টু পয়েন্ট সবগুলা একক বসায় আমরা আঁকবো, তখন আমাদের মধ্যে একটা হচ্ছে যে এরকম একটা, আমরা পয়েন্টগুলো যখন যোগ দিব তখন এরকম একটা কার্ভ হবে। আমাদের কার্ভটা দেখতে অনেকটা ইউ আকৃতির হবে। হ্যাঁ, আমাদের ইংরেজি অক্ষর, আমাদের ইংরেজি যেমন আমাদের অ্যালফাবেট রয়েছে ইউ এর মতোই কিন্তু অনেকটা দেখতে হবে। তাহলে ইউ এর মতো দেখতে হলে আমরা কি বলতে পারি, ইউ এর মতো দেখতে হলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি, মার্জিনাল কস্ট। ইউ এর মতো যদি আমরা এখানে একটু বলি, যে আমরা এখানে যদি একটু বলি যে আমাদের যে মার্জিনাল কস্ট দেখতে কার মতো, মার্জিনাল কস্ট দেখতে হচ্ছে কার মতো, অনেকটা মার্জিনাল কস্ট দেখতে হচ্ছে ইউ শেপের মতো। হ্যাঁ, ইংরেজি অ্যালফাবেট ইউ শেপের মতো কি, মার্জিনাল কস্ট। এটা এমসিকিউতেও আসছিল, ইভেন দো আমি আমার বোর্ড পরীক্ষাতেও এটা এমসিকিউতে পেয়েছিলাম। তো এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে এমসি রেখা মার্জিনাল কস্ট কিসের মতো আকৃতি, ইউ এর আকৃতির মতো মার্জিনাল কস্ট। ওকে, আচ্ছা, তো এইভাবে করলে আসলে হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট রেখাটা আমরা পেয়ে যাই অতি সহজে। যেমন এখানে আমরা দেখছি যে ইউ রেখাটি ইংরেজি ইউ আকৃতির মতো, এমসি রেখাটি ইউ আকৃতির মতো
আমাদের দেখতে। মূলত উৎপাদনের প্রাথমিক পর্যায়ে নিয়োগ বাড়ানো হলে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগত মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। কারণ কি দেখেন যে আমরা প্রথমে যখন এককটা দিয়েছি 20 উৎপাদন এককে চলে গেছে, তো প্রথম অবস্থায় কিন্তু আসলে উৎপাদন খুবই জোরসোরে হয়, নতুন মেশিন থেকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা কাজ করে, যার ফলে কি হয় সকল প্রকার উৎপাদনের যে পরিমাণটা যথারীতি বেড়েই চলে। কিন্তু একটা পর্যায়ে আসে সেটা মেশিন যেমন পুরাতন হয়ে পড়ে এবং যে আমাদের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে কারখানার তাদের মধ্যে কাজ করার ক্ষমতাটা ধীরে ধীরে একটু বিলুপ্ত হয়ে যায়, যার ফলে কি হয় যে উৎপাদনের পরিমাণটা সেটা হচ্ছে কি বৃদ্ধির সাথে সাথে কমে যায়, ধীরে ধীরে ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করে। এবং হ্রাস পেতে শুরু করতে করতে যখন দেখা যাচ্ছে উৎপাদন আরও বৃদ্ধি করতে চাইলে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। দেখছেন যে হ্রাস ও ক্রমহ্রাসমান কথাটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রান্তিক ব্যয় বাড়তে থাকে যার কারণে এমসি রেখা ঊর্ধ্বগামী হয়। এখানে একটা ফ্যাক্ট আছে, আমরা জানি যে প্রান্তিক ব্যয় বা প্রান্তিক রেখা মানে প্রান্তিক জিনিসটা কিন্তু এক সময় আলটিমেটলি কমে, কিন্তু আমরা দেখছি এখানে ঊর্ধ্বগামী হচ্ছে। কেন ঊর্ধ্বগামী হচ্ছে? কারণ মাত্রাগত উৎপাদনটা এখানে একটা বড় একটা ভূমিকা পালন করতেছে, মাত্রাগত উৎপাদন ভূমিকা পালন করতেছে, যে কারণে আমরা দেখতেছি যে হ্রাস হতে হতে হঠাৎ সময় যে মার্জিনাল কস্ট এটা হচ্ছে বাড়তে শুরু করে মাত্রাগত উৎপাদনের জন্যে। আচ্ছা, দ্বিতীয়ত যদি আমরা আসি যে গড় আয় কি, মোট খরচ মোট স্থির খরচ রেখা ভূমিকা অঙ্কের সমান। আচ্ছা, গড় আয়, গড় আয় আমরা গড় জিনিসটা কি অ্যাভারেজ, আমরা জানি যে কোনো কিছুর মোট জিনিসকে, অর্থাৎ আমার কাছে মোট কোনো জিনিস যদি থাকে, মোট জিনিসকে আমি যদি উৎপাদন সেই উৎপাদন যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় আয়টা পেয়ে থাকবো। যেমন কোনো দ্রব্যের প্রতি এককের মূল্যকে গড় আয় বলা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যেমন কোনো দ্রব্যের প্রতি মূল্যকে গড় আয় বলা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মোট, দ্বিতীয় প্রশ্ন, মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল থাকে, কিভাবে থাকে? আমি একটু আগে বললাম 1 নম্বর স্থির খরচ কোনগুলো, স্থির খরচগুলো ওগুলো যেগুলো উৎপাদন যদি বন্ধও থাকে তাও আমাকে সেইগুলোর খরচ ব্যয় করতে হবে। উদাহরণস্বরূপ বললাম কারখানার শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে বেতন ভাতা, কারখানার কারেন্ট বিল, বা কারখানার হচ্ছে যে খাজনা, ভূমির ভাড়া, ট্যাক্স যেগুলো রয়েছে ওগুলো দিতেই হবে, আমার উৎপাদন চালু থাকুক বা না থাকুক। যেমন উৎপাদনের যে ব্যয় উৎপাদন বাড়া কমার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই, তাকে বলা হচ্ছে কি, তাকে বলাই হচ্ছে উৎপাদনের স্থির ব্যয়। মোট ব্যয় স্থির ব্যয় হোক বা না হোক, দেখেন উৎপাদন যাই হোক বা না হোক স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। এই কারণে আমরা দেখছি রেখাতে খুব সুন্দর করে এখানে বলা হয়েছে যে এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে উৎপাদন এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে যে স্থির ব্যয় কথা উল্লেখ করছে। তো স্থির ব্যয় সাধারণত কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়, মানে ওই লেভেলেই সমানভাবে চলতে থাকে, এর কোনো পরিবর্তন নাই। মোট স্থির ব্যয় রেখা টিএফসি ভূমি রেখা টোটাল ফিক্সড কস্ট হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটা আমরা খুব সহজেই জানতে পারলাম। ওকে, পরবর্তীতে উদ্দীপকের আলোকে দাম, গড় ব্যয় এবং প্রান্তিক আয়, গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করো। অর্থাৎ কি কি চাইছে আমাদের এখানে, আমাদের এখানে কি কি চাইছে, আমাদের এখানে চাইছে হচ্ছে দাম অর্থাৎ প্রাইস, তারপরে চাইছে কি গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ, তারপরে চাইছে কি মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। হ্যাঁ, তো এগুলো বের করতে হবে কি এই ছকটার মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা এই ছকটার মাধ্যমে বের করার জন্য অগ্রসর হই। সেটা হচ্ছে কি যে আমাদের অলরেডি ছকটা দেওয়া আছে, যে এই ছকটার মাধ্যমে আমরা যদি বের হই, যে এখানে বলা হয়েছে যে এই ছকটার আলোকে কোন বাজারকে উল্লেখ করা হয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে উল্লেখ করা হয়েছে। তো আমরা এখানে দেখতেছি কিভাবে জিনিসটা আমাদের বের করা হচ্ছে। দেখেন যে 1, 2, 3, 4, 5, 6 একক উৎপাদনের আয়ও দেওয়া আছে 10, 20, 30, 40, 50, 60। তো আমরা জানি যে দাম কিভাবে বের করতে হয়, টোটাল রেভিনিউ যে থাকবে আমাদের দাম বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে পি ইকুয়াল টু হচ্ছে কি পি ইকুয়াল টু টোটাল রেভিনিউ বাই কস্ট, অর্থাৎ মোট দামকে আমরা যদি পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়েছি কি 10, 10, 10 সবগুলো সমান পাইছি। অপর পক্ষে আমরা দেখতেছি গড় আয় যেটা রয়েছে, গড় আয়কে কি বলা হচ্ছে, অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল টু কি, যে টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি, অর্থাৎ মোট আয়কে আবারও আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে গড় আয় সেটাও একই সমান। অপরপক্ষে প্রান্তিক মার্জিনাল যেটা আমাদের হচ্ছে যে মার্জিনাল যেটা রেভিনিউ সেটা বের করার জন্য যদি আমরা বের করি যে মোট আয়ের কত শতাংশ মানে এক একক বৃদ্ধিতে মোট আয় কতটুকু পরিবর্তন হয়েছে, এক একক বৃদ্ধির জন্য আয়ের বৃদ্ধির জন্য মোট আয়
কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা হলো প্রান্তিক আয়। যেমন আমরা সেটাকে দেখতেছি মোট আয়ের পরিবর্তনকে আমরা পরিমাণ দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে আমরা খুব সুন্দর ইজিলি আমরা সূত্রগুলো মাথায় রাখলে উত্তরটাকে আমরা ক্যাপচার করতে পারতেছি। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা যেটা আসছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার P = AR = MR, P = AR = MR পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। প্রশ্ন আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সেই বাজার যেই বাজারে সকল ক্রেতা বিক্রেতারা সমান প্রতিযোগিতামূলক দাম এবং দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সমান প্রতিযোগিতামূলক দামে পণ্য ক্রয় বিক্রয় করে। দেখেন সমান প্রতিযোগিতামূলক বাজারে এই দেখেন সবগুলো কিন্তু সমানই হয়েছে, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR আমরা এখানে লক্ষ্য করতেছি। পরবর্তীতে আমরা লক্ষ্য করছি উদ্দীপকের প্রদত্ত তথ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে সমর্থন করে। প্রশ্ন ছিল যে কোন বাজার ব্যবস্থাকে সমর্থন করছে, তাহলে কি বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে। দেখেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, যেটা আমি মাত্র আপনাদের সবাইকে শোনালাম যে যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং নির্দিষ্ট একটি দামে, দেখেন সমান দাম বলেছে নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সেই বাজারকে কি বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে একই দামে নির্দিষ্ট দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় এবং এই বাজারে P = AR = MR, অর্থাৎ এই যে আমি যেটা একটু আগে বললাম P = AR = MR, অর্থাৎ এই যে আমার তিনটি উপাদান তিনটি একক সমান থাকবে, অর্থাৎ দাম, গড় দাম এবং প্রান্তিক দাম, গড় আয় এবং প্রান্তিক আয় তিনটাই সমান থাকবে। এবং কেন এটা সাপোর্ট করছে পরবর্তীতে বিশ্লেষণ দিয়েছে এইটুক প্যারাতে যে গয়ের সূচিতে দেখা গেছে যে প্রান্তিক দাম P = AR = MR সবগুলো সমান, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সাদৃশ্যপূর্ণ এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দিষ্ট দামে ক্রেতা বিক্রেতা দ্রব্য ক্রয় বিক্রয় করতেছে। এই কারণে বলা হচ্ছে যে এই প্রদত্ত তথ্য অনুযায়ী এই বাজারটা কাকে সাপোর্ট করতেছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে সাপোর্ট করতেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি যে উৎপাদন কি। দেখেন উৎপাদনকে কিন্তু আবার সেই একই প্রশ্ন চলে আসলো, রিলেটেড, এটা আপনারা অবশ্যই জানেন। আবার হচ্ছে যে মোট স্থির ব্যয় কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়, এটাও একটু আগে বলা হলো, কারণ উৎপাদন হোক বা না হোক এটা বহন আমাকে করতেই হবে। আবার উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো। দেখেন এখানে কি বলছে যে করিম 5 একর জমিতে প্রতি বছর 10,000 টাকার শ্রম এবং মূলধন নিয়োগ করে 200 কেজি মালটা উৎপাদন করে, লাভজনক হয় পরবর্তী 3 বছরে একই পরিমাণ জমিতে যথাক্রমে 20,000 টাকা, 30,000, 40,000 মূলধন শ্রম মূলধন নিয়োগ করে 350 কেজি, 450 কেজি, 500 কেজি মালটা উৎপাদন করছে, পরিবার আর্থিক সচ্ছলতা ফিরে আসে। ওকে ফাইন। সো উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি ব্যাখ্যা করো। আমরা কি দেখতেছি যে প্রান্তিক সূচি আমরা জানি যে একক উৎপাদন বৃদ্ধির জন্য মোট উৎপাদনে যতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাকে প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে। দেখেন যে ভূমির পরিমাণ তো সেম 5 একর, ভূমির পরিমাণ সেম হওয়ার কারণে 5 একর, তো এখানে 10,000, 20,000, 30,000, 40,000 দেখছি আমরা, উৎপাদন কি 20, 350, 550, এখানে বিয়োগ করলে আমরা আলটিমেটলি কিন্তু পেয়ে যাচ্ছি। একদম ইজি, একদম সহজ সবকিছুই। যে শ্রম দেখেন পরবর্তী কি হচ্ছে, নিয়োগের পরিমাণ বাড়ানোর ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তবে মোট উৎপাদন যতই বাড়ানোর ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদন। কেন? কারণ জানি যে প্রান্তিক উৎপাদন পরিমাণ ক্রমহ্রাসমান পাচ্ছে। কারণ আমি এখানে বলা হয়েছে যে মোট উৎপাদন এর আগেও বলা হয়েছে একই জিনিস যে মোট উৎপাদন যত বৃদ্ধি পাবে, মোট উৎপাদন যত বৃদ্ধি পাবে প্লাস হবে ততই হচ্ছে প্রান্তিক উৎপাদন আপনার কি হবে, ডাউন হবে। কেমন? প্রান্তিক উৎপাদন কত ততই কি হবে, ডাউন হবে। এই কথাটা শুরুতে বলা হয়েছে যে প্রান্তিক মোট উৎপাদন যখন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন তখন কি সর্বনিম্ন। ইজিলি আমরা জিনিসটা ক্যাপচার করতে পারলাম। ওকে ফাইন। তো তারপরে বলা হচ্ছে কি প্রশ্নটা, যে উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যাপূর্ব কৃষিক্ষেত্রের প্রয়োগযোগ্যতা কতটা বিশ্লেষণ করো। তো আমরা উদ্দীপকটা যখন পড়লাম, উদ্দীপকটা পড়ে কার্যকারিতা এর আছে কিনা, প্রয়োগযোগ্যতা অবশ্যই আছে। দেখেন যে উদ্দীপকের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি, এটা তো আমরা প্রান্তিক উৎপাদন বিধি গ নম্বরেই বুঝতে পারলাম। এটা কি সূচির আলোকে বিশেষভাবে কার্যকর। কেন কার্যকর আমরা লক্ষ্য করব, যখন আমরা যে উৎপাদন করলাম প্রান্তিক বিধিটা দেখেন 10,000, 20,000, 30,000, 40,000 আমরা হচ্ছে যে টাকা ব্যয় করলাম, সেই সাথে আমাদের উৎপাদন যে প্রান্তিক উৎপাদন 50, 100, 150, 200, হ্যাঁ, এবং আমাদের 10,000 যখন হয়েছিল তখন 200, 40,000 শেষে 50। দেখেন উৎপাদন ব্যয়টা ধীরে ধীরে কি করছে, ধীরে ধীরে হচ্ছে নিম্নগামী হয়েছে, ধীরে ধীরে, তাই না? ধীরে ধীরে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। মার্জিনাল যে প্রাইসটা সেটা হচ্ছে কি প্রান্তিক আয়টা ধীরে ধীরে কি হয়েছে আপনার নিম্নগামী হয়েছে। সেই এখানে কথা বলা হয়েছে যে
প্রান্তিক রেখাই হলো এমপি হলো প্রান্তিক উৎপাদন রেখা। আমরা সবগুলো একক বসিয়ে আমরা যখন পয়েন্ট আউট করে কি রেখা আঁকবো, সেই রেখাটা এ থেকে ডি পর্যন্ত, সেটা হচ্ছে আমার এমপি রেখা, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। এবং রেখাটি ডান দিকে কি নিম্নগামী, যেটা বলা গেল। এবং প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। কেন কার্যকর? কারণ আমরা জানি যে ভূমির যোগান সীমাবদ্ধ, বা ভূমির একটা উর্বরতার একটা শক্তি রয়েছে। একটি ভূমির উপরে আমরা যদি বারবার যদি চাষাবাদ করি, একসময় ভূমির উর্বরতাটা একটু নষ্ট হতে শুরু করে। যে সময় উৎপাদনের যে একটা আমার উৎপাদনের যে একটা আমার মার্ক বা উৎপাদনের মাত্রাটা ধীরে ধীরে একটু কমে যাইতে শুরু করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, একজনকে দিয়ে আপনি যদি একটা জিনিস দিয়ে বারবার কাজ করেন, চাকু দিয়ে যদি আপনি বারবার একটা জিনিস কাটতে চান কোনো ধার না দিয়ে, তাহলে এই চাকুটা একসময় তার ধারটা একটু কমে যাবে না? ঠিক তেমনই কৃষিক্ষেত্রে একই অবস্থা। এই জন্য বলা হচ্ছে কৃষিক্ষেত্রে বিশেষভাবে কি কার্যকর বিষয়টা। ওকে, ফাইন। তারপরে দেখছি প্রান্তিক আয়। প্রান্তিক আয় কি? যেটা বললাম যে একক আয় বৃদ্ধির কারণে মোট আয়ের যতটুকু বৃদ্ধি হয় তাকে প্রান্তিক আয় বলা হচ্ছে। পুনঃপ্রতিমূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় রেখা একই হয়। কেন একই হয়? কারণ পূর্ণ প্রতিযোগিতায় হচ্ছে সকল ক্রেতা বিক্রেতায় নির্দিষ্ট একটি দামে পণ্য ক্রয় বিক্রয় করে, যার কারণে হচ্ছে আপনার কি করে, ওই দেখেন নির্দিষ্ট একটি নাম নির্ধারণ, যার কারণে বাজারের চাহিদা যোগান একই হয়। এবং বলা হয়েছে কি যে এই নির্ধারিত দাম দ্বারা হচ্ছে স্বতন্ত্র একটি ফার্ম গ্রহণ করতে হয়, এবং দাম তখন দ্রব্য বিক্রয় করতে একই দামে, এই দামে তখন করতে হয়। এই কারণে বলা হয়েছে পুনঃপ্রতিমূলক বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় একই ধরনের হয়ে থাকে। কারণ কি? কারণ হচ্ছে একই দাম, তারা হচ্ছে এখানে দাম নির্ধারণ করতে হয়, সেম দাম থাকে, সেম প্রাইস থেকে। এই কারণে হচ্ছে যে এআর এমআরপি সকল কিছুই আপনার ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আসতেছে, উদ্দীপক হতে গড় আয় নির্ণয় করে সূচিতে দেখাও। দেখেন গড় আয়টা আমরা কিভাবে নির্ণয় করি। এককে 5, 2 একে 9, 12, 16, 22 আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে অবশ্যই। এবং গড় আয় আমরা কি জানি যে মোট আয়কে যদি হচ্ছে আমরা কিউ দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমরা গড় আয়টা পেয়ে যাব। দেখেন তো গড় আয় কি মোট আয়কে দেখছেন, গড় আয়কে হচ্ছে যে মোট আয় দ্বারা হচ্ছে আমাদের ভাগ করা হয়েছে, যেটা আমাদের এখানে সূত্রটা দেওয়া হয়েছে যে এসি ইকুয়াল টু টিসি মোট ব্যয় ভাগ কোয়ান্টিটি। তো আমাদের উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5, 2 দ্বারা 9 কি 4.5, 4.4। এখন এইটাতে আমরা যদি হচ্ছে কি করবি, এটাতে যদি আমরা হচ্ছে যে রেখাতে আমাদের কি বলছে যে সূচিতে দেখো আমরা দেখাইছি। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের আলোতে চিত্রের মাধ্যমে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। সেটা হচ্ছে কি যে আমরা সূচিতে যদি দেখাই, সেটা কি আমাদের তো গড়ায় আমরা গ নম্বরই পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যখন হচ্ছে গড়ায় যখন বের করবো, যে এখান থেকে যে প্রান্তিক আয় যখন বের করি আমরা, যে 5 থেকে 4 বিয়োগ করলে, 9 থেকে 5 বিয়োগ করলে কত 4, 12 থেকে 9 বিয়োগ করলে 3, তারপরে 4, 6, 5, 4, 3, 4, 5, 4, 3, 4, 6 এগুলো আমরা কি করব, রেখা একটা সূচিতে আমরা হচ্ছে ভূমি বরাবর আমরা একটু লক্ষ্য করি বিষয়টা। আমরা এখানে লক্ষ্য করলে বিষয়টা পাবো যে ভূমি বরাবর আমরা একটা রেখা আঁকি, যেখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ভূমি বরাবর আমরা উৎপাদনের পরিমাণটা দিব। ভূমি বরাবর হচ্ছে আমরা কি করব, উৎপাদনের পরিমাণ দিব। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কিউ, উৎপাদনের পরিমাণ কিউ যাবে। এবং এই বরাবর যখন আমরা থাকবো যে 1, 2, 3, 4, 5 5টা একক এখানে উল্লেখ করছে, আমরা এই পরিমাণ যখন দিব তখন আমরা হচ্ছে প্রথমত গড় ব্যয়, আমরা হচ্ছে প্রান্তিক আয়টা প্রথমে আমরা প্রান্তিক ব্যয়টা প্রথমে আমরা দিব। তো আমাদের এখানে প্রান্তিক ব্যয় দেওয়ার জন্য আমাদের এই এককটা আমাদের ক্যাপচার করতে হবে, এই সবগুলো একককে আমাদের লিখতে হবে খাতায়। তো আমরা এভাবেই লিখবো যে 1, 2, 3, 4। আমরা একটু উপরে দেখবো যে মাঝামাঝি একটা আন্দাজ করে দিব যে 4.4 যেহেতু আছে, 4.4 আছে। আবার আমরা একটু আন্দাজ করে দিব তার ঠিক উপরে 4.5, 4.5 আছে। তারপরে ঠিক তার উপরে দিব হচ্ছে কত 5, অর্থাৎ হচ্ছে 5 দিব। তার উপরে ঠিক দিব আমরা কত, তার উপরে হচ্ছে আমরা দিব হচ্ছে কত জানি, তার উপরে দিব হচ্ছে আমরা 5। ওকে, তার উপরে 4, আচ্ছা এটা ছিল 4.5, তার উপরে দিব 5 এবং পরবর্তীতে হবে 6। ওকে, তার উপরে হচ্ছে 6 দেওয়া আছে। এখন এভাবে যদি আমরা বসাই যে একের জন্য কত, একের জন্য হচ্ছে এখানে আমার গড়াই যদি আমরা আগে বসাই, একের জন্য হচ্ছে 5। এখন আমরা এখানে যদি আমরা আগে পয়েন্টগুলো করে নিই যে একের জন্য হচ্ছে কত 5,
2 এর জন্য আবার কত হচ্ছে, 2 এর জন্য 4.5, এই যে এখানে 2 এর জন্য হচ্ছে কত, 2 এর জন্য 4.5। এখন আমরা যদি আবার বলি 3 এর জন্য কত, 3 এর জন্য হচ্ছে গিয়ে 4, 3 এর জন্য হচ্ছে 4, আবার হচ্ছে যে কত 4 এর জন্য হচ্ছে 4, 4 এর জন্য যদি 4 হয় তাহলে হচ্ছে আমরা এখানে সুন্দর করে লাইনটা পাস করে দিব, ঠিক আছে। আবার পরবর্তী দিকে 5 এর জন্য হচ্ছে 4.4, 5 এর জন্য কত 4.4। এই যে আমরা এগুলো দিলাম কি, আমরা হচ্ছে এগুলো দিলাম গড় ব্যয়। এই যে গড় ব্যয়গুলা সুন্দর করে আমরা কানেক্ট করে দিব, হ্যাঁ। কানেক্ট করে দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে একটা রেখা অঙ্কন করে এই বিন্দুগুলো হয়ে আমরা একটা রেখা চলে যাব। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়, অ্যাভারেজ কস্ট আমরা আঁকলাম। পরবর্তীতে এখন আমরা প্রান্তিক ব্যয়ের অর্থাৎ মার্জিনাল কস্টের দিকে আমরা আগাবো। 1 এর জন্য কত 5 আমাদের দেওয়া আছে, 1 এর 5, 2 এর জন্য 4, 2 এর জন্য আমাদের 4, 2 এর জন্য 4, 3 এর জন্য কত 3, 3 এর জন্য হচ্ছে 3, 3 এর জন্য হচ্ছে কত 3, আবার 4 এর জন্য কত 4, 4 এর জন্য হচ্ছে কত 4 দেওয়া আছে, 5 এর জন্য 6, দেখেন 5 এর জন্য হচ্ছে 6, এই যে 5 এর জন্য হচ্ছে কত 6। এখন আমরা যদি এটা আমরা আঁকি, এখন আমরা রেখাটা যদি আঁকি, আমাদের শুরু হয়েছে কোন দিক থেকে 5 দিয়ে, 5 এর পরে হচ্ছে 4, 5, 4, 3, 4, 6, এই যে 5, তারপরে হচ্ছে আমরা 2 এর জন্য 4 পাইছি 5, তারপরে 4, তারপরে হচ্ছে আমরা পাইছি 3, তারপরে পাইছি হচ্ছে আমরা যে উঠে যাব ঠিক করে 4, তারপরে 3, 4, এই যে 6 আমরা উঠে গেলাম। তাহলে এই যে 6টা যখন আমরা উঠবো এখানে সুন্দর করে আমরা এমসি দিয়ে দিলাম। দেখেন এখানে রেখাটা সুন্দর করে হচ্ছে আমরা যদি আমরা এখানে আমরা এইভাবে ভালো মতো স্পষ্ট হতে হয়নি, কিন্তু যতটা চেষ্টা করেছি যে এমসি রেখাটা ইউ আকৃতির মতো হয়েছে। এমসি রেখা কিসের মতো হয়েছে, এমসি রেখা হয়েছে ইউ আকৃতির মতো, এমসি রেখা ইউ আকৃতির মতো, এটা হচ্ছে এমসি। আর এসি রেখাটা হচ্ছে আপনার এরকম হয়েছে, এটা আমরা সবাই দেখলাম, ঠিক আছে। তো এভাবে আর কি মূলত বলা হয়েছে যে এমসি এবং হচ্ছে এআর রেখাটা কেমন কি কিভাবে কোনটা হচ্ছে আসলে করা হয়, এবং পরবর্তীতে সম্পর্ক বলেছে। এখন কোনটা কার মধ্যে বেশি কম এই সম্পর্কটা আমরা একটু দেখব। যে অতএব বলা আমরা যখন আঁকছি যে উৎপাদন প্রথম দিকে কি হয়েছে, এমসি এবং এসি রেখা উভয় হ্রাস পাইছে প্রথম দিকে। দেখেন প্রথম দিকে সবগুলোর কি, প্রথম দিকে সবগুলো হচ্ছে নিম্নগামিতা হ্রাস পাইছে, ঠিক আছে। পরবর্তীতে এমসি রেখা এসির নিচে অবস্থান করছে, এমসি রেখা ইভেন দো এসির নিচে, যে এটা হচ্ছে এসি রেখা, এই এমসি রেখাটা কি যে নিচে অবস্থান করছে, এবং এই জন্য নিচে অবস্থান করার কারণে গড় ব্যয় তখন কম, এবং গড় ব্যয় তখন কমে এবং গড় ব্যয় এসি রেখা নিম্নগামী হয়। ফলে এসি রেখা হচ্ছে এসি রেখা গ্রেটার দেন এমসি হয়ে যায় তখন। আবার এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি বলা হয়েছে যে এসি ইকুয়াল টু এমসি, এসি রেখার সর্বনিম্ন বিন্দু রেখা এসি রেখার কোনটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে 3, যেখানে কিনা এমসি রেখারও 3, তারা হচ্ছে একসাথে কি বলছে, একসাথে তারা মিলিত হয়েছে সর্বনিম্ন বিন্দুতে। অর্থাৎ এটা এমসি কি এমসিতে দেওয়া যায় যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়। এরপর উৎপাদন বৃদ্ধি পেলে এসি এবং এমসি উভয়ই হচ্ছে কি ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে হচ্ছে এসি গ্রেটার দেন এসি ইজ লেস দেন এমসি, অর্থাৎ এমসি হচ্ছে এখানে বড় হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে যে এসি রেখা এমসি রেখার মধ্যে সম্পর্ক কি কি। যখন এসি রেখা সর্বনিম্ন পয়েন্টে এসি ইকুয়াল টু এমসি হচ্ছে, এবং এসি রেখা যখন সর্বনিম্ন মানে এক সময় এমসি রেখার নিচে চলে আসে, সেই সময় হচ্ছে কি দেখা যাচ্ছে যে আপনার এসি রেখা ইজ গ্রেটার দেন এমসি, আবার এক পর্যায়ে এসি রেখা এবং এমসি রেখা উভয়ই ঊর্ধ্বগামী হতে শুরু করে, তখন হচ্ছে যে এসি রেখা লেস দেন এমসি, এমসি গ্রেটার দেন এসি সেটা হয়ে যায়। আচ্ছা, পরবর্তী দেখি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলা হচ্ছে, যে স্বল্পকালীন সময়ে আমরা শুরুতে বলছি এমন একটি সময় যেখানে সকল উৎপাদন খরচ হচ্ছে যে স্থির থাকে, যেমন স্থির উপকরণ যে এবং পরিবর্তনশীল উপকরণ সমন্বিত প্রয়োগের উপর উৎপাদনের নির্ভরশীলতা যে অপেক্ষককে প্রকাশ করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে, স্বল্পকালীন উৎপাদক অপেক্ষক। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণের উপর প্রয়োগ করে যেটা আমি উৎপাদন করছি, সেই উৎপাদনের যে অপেক্ষক প্রকাশ করছি নির্ভরশীলতাকে, যে অপেক্ষককে, সেটাই বলা হচ্ছে আপনার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দ্বিতীয় প্রশ্ন, সিলেটের কমলা ঢাকায় আনাকে কি উৎপাদন বলা যায়। দেখেন সিলেটের কমলা ঢাকায় আনছে, এটাকে বলা হচ্ছে স্থান পরিবর্তন করছে না সিলেট থেকে ঢাকা, এটাকে বলা হচ্ছে স্থানগত উৎপাদন বলা হয়। দেখি আমরা উত্তরে কি বলছে, উত্তরেও কিন্তু একই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে
এখানেও বলা হচ্ছে একই কথা, যে স্থানগত উৎপাদন বলা হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে কোনো স্থানের থেকে পণ্য যদি অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেই স্থানে বিক্রয় করা হয়, বাজারে উঠানো হয়, তাহলে তার উপযোগটা বেড়ে যায়। হ্যাঁ, তো দেখেন যে এক জায়গাতে কোনো জায়গায় স্থানান্তর করলে তাকে কি তার উপযোগ কি করে, উপযোগ তার বেড়ে যায়। বনের কাঠ সাধারণত বনের আশেপাশে লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে, শহরে আনলে মানুষ তা কাঠে দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানায়, তো উপযোগ বাড়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ মূলত, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে পোশাক কারখানাটি উৎপাদনে কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। পোশাক কারখানাটি উদ্দীপক দেওয়া আছে। পোশাক কারখানায় ব্যবহৃত উপকরণ এবং শার্ট তৈরির তথ্য। কর্মী সংখ্যা 50, 50 থাকাকালীন বেশি সংখ্যা 10, 60, 200, 120, 400, 150, 300, 600। দেখেন যে যখনই কর্মীর সংখ্যা বাড়াইছে, মেশিনের সংখ্যা বাড়াইছে, উৎপাদনের পরিমাণও তখন বাড়ছে। তাহলে এখানে কোন বিধিটা কার্যকর হচ্ছে? এখানে আমার বিধিটা যেই পরিবারে কার্যকর হচ্ছে, এটা হচ্ছে সমানুপাতিক বিধি একটা কার্যকর হচ্ছে। কেন সমানুপাতিক বিধি? দেখেন এখানে উদ্দীপকে আমি যদি বলি যে 50, 10, 200, প্রান্তিক উৎপাদন 200, প্রান্তিক উৎপাদনটা দেখবেন যে প্রত্যেকটা একক বৃদ্ধির ফলে মোট উৎপাদন সমহারে বৃদ্ধি পাইছে, সমান হারে। মানে সমানুপাতিকের অর্থই হচ্ছে সমান হারে বাড়তে হবে, যা কিছু বাড়বে। নির্দিষ্ট উপকরণের যে হারে নিয়োগ করা হয়, বলা হচ্ছে কি, যে নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয় ঠিক সেই হারে যদি উৎপাদন বৃদ্ধির হারটাও যদি হয়, তাহলে তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে। মোট উৎপাদন বৃদ্ধি বা প্রান্তিক উৎপাদন সর্বক্ষেত্রে কি থাকে? এই যে সমান থাকে। হ্যাঁ, যেমন দেখেন 50 জন শ্রমিক সেলাই, 10 জন, 200, 400, 600। আপনি যদি এখানে হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে এখানে দেখবেন যে প্রান্তিক উৎপাদন যদি আপনি এখানে বের করার চেষ্টা করেন, তাহলে 400 থেকে 200, আবার বাদ দিলে কত, 200 আসছে, 600 থেকে 400 বাদ দিলে 200, অর্থাৎ প্রান্তিক উৎপাদন আমার প্রতিটাই সমান থাকতেছে। তাইলে শ্রম এবং মূলধন একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করার মোট উৎপাদন নির্দিষ্ট অনুপাতকে বাড়াচ্ছে। উপকরণ নিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন নির্দিষ্ট হচ্ছে। তাহলে এটাই বোঝাচ্ছে যে আমি নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করব, ঠিক সেভাবে আমার উৎপাদনটাকেও বাড়তে হবে একই হারে, সমান হারে বাড়লেই সেটা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে তাকে। ওকে, পোশাক কারখানাটিতে কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে? কেন ব্যাখ্যা করো। তো দেখেন, পোশাকটিতে প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে বলছে কি, শ্রম এবং মূলধন দুইটি উৎপাদনেই পরিবর্তন বিবেচনা করা হয়েছে। কেন বিবেচনা করা হয়েছে পরিবর্তন? লক্ষ্য করুন যে প্রান্তিক উৎপাদন কাকে বলা হচ্ছে? প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে যে আমার এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। দেখেন সেই জিনিসটাই বলা আছে এখানে, যে এক একক পরিবর্তনের ফলে যে আমার মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটছে তাকে কি বলা হচ্ছে? প্রান্তিক উৎপাদন। উৎপাদনের দুটি উপকরণ হলো কি? শ্রম, এক শ্রম, আর একটা হচ্ছে মূলধন। দুটি উপকরণের মধ্যে একটি উপাদান পরিবর্তনশীল, অন্যটি হচ্ছে স্থির। সেটা কি? সেই পরিবর্তনশীল হচ্ছে যে শ্রম, তখন মূলধন স্থির করা হয়। আবার যখন মূলধন পরিবর্তনশীল করা হয় তখন শ্রমকে ধরা হয় স্থির। আবার এই ক্ষেত্রে শ্রম এবং মূলধন নিয়োগ বাড়ালে উৎপাদনের পরিমাণ অবশ্যই বাড়বে। আপনি 10 জন শ্রমিককে তারা যতটুকু কাজ করাতে পারেন না কেন, সেখানে যদি 50 জন শ্রমিক দেন, আপনার উৎপাদনটা কি আরও বৃদ্ধি পাবে। আবার বলা হয়েছে কি, যে পরিবর্তনের উপকরণ ভিত্তিতে যে কোনো একটি উপকরণ স্থির ধরে অন্যটির নিয়োগ বাড়াতে হয়, কিন্তু উৎপাদনের সূচিতে শ্রম এবং মূলধন দুইটাই বাড়ানো হয়েছে, যে কারণে এখানে প্রান্তিক উৎপাদন নির্ণয় করা এখানে যাচ্ছে না, কারণ দুইটাই একসাথে বাড়ানো হয়েছে। যেমন দেখেন এখানে সুন্দর করে বলা হয়েছে, কিন্তু উদ্দীপকের সূচিতে শ্রম এবং মূলধন দুটি উপকরণই সমান হারে কি করা হয়েছে? বাড়ানো হয়েছে, যার কারণে মাত্রাগত উৎপাদন বিধিকে নির্দেশ করা হচ্ছে, মাত্রাগত উৎপাদন বৃদ্ধিতে নির্দেশ করা। তাহলে আমরা যদি বলি যে, এখানে আমরা সুন্দর একটা ক্লু পাইছি, যে উপকরণ সমূহ যদি হচ্ছে আমরা কি করি, উপকরণ সমূহ যদি আমরা সমান হারে কি করি? সমান হারে বৃদ্ধি করি। উপকরণ সমূহ যদি আমরা সমান হারে বৃদ্ধি করি, তাহলে কি হবে সেটা? তাহলে সেটা হবে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনের সংজ্ঞাটা আমরা কি পাই গেছি? অবশ্যই পাইছি, যে উৎপাদনের উপকরণগুলো সমূহকে সমান হারে বৃদ্ধি করাকে মাত্রাগত উৎপাদন বলা হচ্ছে। দেখেন পরবর্তীতে এই জিনিসটা কিন্তু আপনাদের কাজে লাগবে।
তাইলে সেটা বলা হয়েছে যে নির্দেশ করছে কেননা মাত্রা উৎপাদন বৃদ্ধি দীর্ঘকালীন সময়ের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় মাত্রাগত উৎপাদন বৃদ্ধি কার সাথে সম্পর্কিত? দীর্ঘকালীন সময়ের জন্য হচ্ছে সম্পর্কিত। পরিবর্তনীয় উপকরণ বৃদ্ধির ব্যতিক্রম ঘটে, অর্থাৎ শ্রম এবং মূলধন উভয় পরিবর্তনশীল হয়, প্রান্তিক উৎপাদন এখানে কি কাজে লাগছে না। ওকে, উৎপাদন কাকে বলে? একই অবস্থা, একই প্রশ্ন আবার আসছে, দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন? দীর্ঘকাল স্থির ব্যয় না থাকার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল, স্থির ব্যয় সেখানে রাখা হয় না। অর্থাৎ স্বল্পকালে যেখানে উপাদান পরিবর্তনশীল ছিল না, কিন্তু আমার দীর্ঘকালে উপাদানও পরিবর্তনশীল থাকার কারণে সেখানে আমার স্থির ব্যয় থাকে না। যেমন দেখেন এখানে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে বোঝায়, স্থির ব্যয় শূন্য। দীর্ঘকালে এমন এক বোঝায় যখন সবই পরিবর্তনশীল, তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়, যেন দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না। খুব সহজেই সেই প্রশ্নটার উত্তর আমার সাথেই মিলে গেল। আচ্ছা, ব্রেড তৈরির মোট ব্যয় রেখা অঙ্কন করা। আচ্ছা, একটা ব্রেড তৈরির, একটা বেকারিতে পাউরুটি তৈরি, ব্রেড তৈরির একটা ছক দেওয়া হয়েছে যে ব্রেডের পরিমাণ কি 1 2 3 4 5 6 6টা একক, 60 80 90 120 200 360। এখন মোট ব্যয়টা আমরা দেখব। তাহলে আমরা জানি যে মোট ব্যয়কে কি দ্বারা উৎপাদন দ্বারা যদি আমরা পরিমাণ দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। দেখেন মোট ব্যয়টা কি একটি ব্যয় রেখার মাধ্যমে উৎপাদন করতে আমাদের করতে বলছে। তাহলে আমাদের এখানে মোট ব্যয়টা কি আমাদের এখানে উল্লেখ করা ছিলই, একটি রেখার মাধ্যমে আমরা দেখব, জাস্ট খালি সুবিধা হয়েছে, আমরা মোট ব্যয় উল্লেখ করে দিচ্ছি, তাই না? দেখেন তো আমরা রেখাটা খুব সহজে আমি এখানে বলে দিই, 6টা উৎপাদনের একক, যে আমাদের 1-এর জন্য 60, 2-এর জন্য 80, 3-এর জন্য 90, 4-এর জন্য 120, 5-এর জন্য 200, 6-এর জন্য 360। সব রেখাগুলো যদি আমরা মিলিত করে একটি রেখা অঙ্কন করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। সেই কথাটা এখানে বলা আছে সুন্দর করে। 4 নম্বর প্রশ্ন, ব্রেড তৈরির গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা কোনটার উত্তর? সেটা হচ্ছে যে গড় ব্যয়, অর্থাৎ অ্যাভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট। যেটি একটু আগে আমি একটা প্রশ্নে বললাম যে মার্জিনাল কস্ট কোনটা? মার্জিনাল কস্ট হচ্ছে ইউ আকৃতির, আর অ্যাভারেজ কস্ট হচ্ছে কোনটা? ঠিক তার নিচের দিক দিয়ে যাবে, হচ্ছে যে এই শেপটা এরকম হবে। ঠিক আছে, এবং হচ্ছে যে এই অ্যাভারেজ কস্ট এবং হচ্ছে মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্কগুলো কি বলছিলাম, যে অ্যাভারেজ কস্টের সর্বনিম্ন পয়েন্টে অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে, দুইটা সমান। অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্ট এক পর্যায়ে অ্যাভারেজ কস্টের নিম্নগামী হবে, সেই সময় অ্যাভারেজ কস্ট উইল বি গ্রেটার দেন মার্জিনাল কস্ট। আবার এক সময় মার্জিনাল কস্ট কি হবে? ঊর্ধ্বগামিতার দিকে যাবে, সেই সময়কে বলতেছে যে অ্যাভারেজ কস্ট ইজ লেস দেন মার্জিনাল কস্ট। এই সম্পর্কটা একটু আগেই হচ্ছে যে বর্ণনা করে দেওয়া হলো, কিন্তু আবার ফের আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে মাত্রাগত উৎপাদনের কারণে দুইটি রেখা একসময় ঊর্ধ্বগামী হতে শুরু করে, যে কারণে আমরা দেখব যে শুরু করার কারণে দুইটাই হচ্ছে ঊর্ধ্বগামী হয়ে যায়। তাহলে একই প্রশ্ন একই জিনিস বারবার আমাদের সামনে আসছে। উৎপাদনের অপেক্ষক কি? উৎপাদন অপেক্ষক জিনিসটা কি? গাণিতিক আকারে যদি কোনো অপেক্ষকের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই, দেখেন উৎপাদন নিয়োগের উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদনকে অপেক্ষক বলা হচ্ছে। উৎপাদন নিয়োগের উপর উৎপাদনের নির্ভরশীলতার যে সম্পর্ক, সেই সম্পর্কে কি বলা হচ্ছে? উৎপাদনের অপেক্ষক। আচ্ছা, পরবর্তীতে কি একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিক আয় সমান হয় না কেন? আচ্ছা, আমরা কি জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় অর্থাৎ অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ রেভিনিউ এবং হচ্ছে প্রান্তিক আয় অর্থাৎ হচ্ছে যে এমআর, সেগুলো কি হয়? সমান হয়। অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কোথায় সমান হয়? সেটা সমান হয় হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমান হয়। কেন সমান হয়? কারণ সেখানে একই দাম থাকে, প্রত্যেকটা একই দামে ক্রেতা বিক্রেতারা পণ্য ক্রয় বিক্রয় করে, এই কারণে সমান হয়। এই জন্য তাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কিন্তু একচেটিয়া বাজারের অর্থ কি? একচেটিয়া মানে কি? মানে একনায়কতন্ত্র, অর্থাৎ আমি একাই রাজা, আমি একাই বাঘের জঙ্গলের সিংহ, আমার উপরে কেউ থাকবে না, আমি যা দাম বলবো তাই, এরকম একটা অবস্থা। আমি কারো দামে বিক্রি করবো না কোনো পণ্য। তো এরকম একচেটিয়া বাজারে কি একই দাম যদি না থাকে, তাহলে কি এগুলো সমান হতে পারে? এগুলো সমান হওয়ার কোনো প্রশ্ন থাকে না। উত্তরে কি বলা হয়েছে? যে দাম কমানোর সাথে সাথে বিক্রয় এমনভাবে বৃদ্ধি পায় মোটায় ক্রমহ্রাসমান হারে বাড়ে। আবার কি বলা হয়েছে? বিক্রয় বাড়ার সাথে সাথে প্রান্তিক
আয় এবং গড় আয় সেটা কি উভয় হ্রাস পেতে থাকে, তাই গড় আয় প্রান্তিক আয় রেখাও তাই ডান থেকে নিম্নগামী হয়। হ্যাঁ, কারণ হ্রাস পেতে থাকে, গড় আয় এবং যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়, এক্ষেত্রে এ আর রেখার নিচে এম আর রেখা অবস্থান করে, তাই একচেটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয় না। আচ্ছা, আমার কথাটাই এখানে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন রেখার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, যে একচেটিয়া বাজারের দাম কমানোর সাথে সাথে বিক্রয় এমনভাবে বৃদ্ধি পায়, যদি দাম কমায় দেয় তাহলে বিক্রয় এমনভাবে বৃদ্ধি পায়, কারণ একই দাম থাকে না, যে কারণে হচ্ছে আমার সেখানে অ্যাভারেজ যে রেভিনিউটা গড় আয় এবং হচ্ছে প্রান্তিক আয় সমান হয় না। আবার পরবর্তী প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি সেটা কি, যে উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করো। আচ্ছা, উদ্দীপকের আলোক আমরা দেখছি যে একের জন্য 1 2 3 4 5 20 25 29 40 56, এখানে আমরা যদি করি একের জন্য 20ই থাকবে, আবার পরের জন্য 20 থেকে 25 থেকে 20 বাদ দিলে 5, 29 থেকে 25 4, এখান থেকে বাদ দিলে হচ্ছে 11, এখান থেকে বাদ দিলে 16। এখন দেখি প্রান্তিক ব্যয় রেখাটা কিভাবে করেছে তারা। দেখেন যে প্রান্তিক ব্যয় 20 5 4 11 16 যেটা বলা হলো, প্রান্তিক ব্যয় রেখাটা অঙ্কন করছে, এবং আমরা খুবই সুন্দর করে জানি প্রান্তিক ব্যয় রেখা কিসের মতো হয়, ইউ শেপে হয়, তাই না? প্রান্তিক ব্যয় রেখা কিসের মতো হয়, ইউ শেপের মতো হয়, এমসি রেখা, এটাই বলা হচ্ছে। তারপরে ওখানে সুন্দর করে হচ্ছে যে বর্ণনা করে দেওয়া হয়েছে যে কিভাবে আমি বসাইলাম, খুবই সহজ। প্রান্তিক যেটা জিনিসটা আমাদের বুঝতে হবে, এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাকে প্রান্তিক হচ্ছে উৎপাদন বলা হচ্ছে, বা এক একক ব্যয়ের ফলে মোট ব্যয়ের যে পরিমাণ বৃদ্ধি পেয়ে তাকে প্রান্তিক ব্যয় বলা হচ্ছে। সেখানে আমরা দেখতেছি খুব সুন্দর করে এইটা যদি আমরা বের করতে পারি, একটা কার্ভের মধ্যে আমরা ঠিকমতো বসাইলে একটা আমরা রেখা পাবো, সেই রেখাটা কি আমাদের সুন্দর করে এমসি হিসেবে বের হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি, প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে কাকে, প্রান্তিক ব্যয় রেখা, অর্থাৎ এমসি এসিকে সর্বনিম্ন রেখাতে ছেদ করে। আমরা জানি যে এমসি আর এসি সমান হয় কোথায়, এসি সর্বনিম্ন বিন্দুতে, তাই না? দেখেন প্রান্তিক রেখা গড় রেখা ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করছে। আমরা এখানে গড় ব্যয়টা আমরা বের করছি, এবং তার সাথে সাথে বের করছি প্রান্তিকের জন্য গ নম্বরে বের করা ছিল, সবগুলো আমরা বসাইছি। বসার কারণে এই যে ছেদের অংশটা দেখেন সর্বনিম্ন, সেটা কোথায়, যেটা হচ্ছে যে সর্বনিম্ন যদি আমরা এখানে দেখি যে এসি ইকুয়াল টু এমসি, সর্বনিম্ন বিন্দুটা আমাদের যেটা সমান হিসেবে এখানে দেখতে পাচ্ছি আমরা 20 20, অর্থাৎ এই যে এটা আসছে যে এখানে আমাদের সর্বনিম্ন বিন্দুটা ছেদ করে যাচ্ছে এমসি রেখার এইখানে। আমরা যদি দেখি এসির সর্বনিম্ন বিন্দু কোনটা, 9.66, 9.66 এটাতে এসির সর্বনিম্ন এখানে ছেদ করে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে সম্পর্কটা একটু আগে আলোচনা করা হলো, যে চিত্রে যখন এসি রেখা নিম্নগামী হয় এমসি রেখা তার নিচে অবস্থান করে, এর অর্থ এসি কমতে থাকে, এমসি লেস দেন এসি, অর্থাৎ এসি এখানে গ্রেটার দেন। আবার এসি যখন সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে, ফলে এসি ইকুয়াল টু এমসি হয়, যেটা আমরা প্রশ্ন উত্তর পড়ার আগে আমরা বললাম যে যখন এসি রেখা সর্বনিম্ন প্রান্তিক ব্যয় রেখা তখন নিচের দিক থেকে তাকে ছেদ করে যায়, সেখানে কি এসি ইকুয়াল টু এমসি হয়। এই দেখেন এসি রেখা এখানে সর্বনিম্ন হচ্ছে কত, 9.66, এখানে তাকে ছেদ করে সে উপরের দিকে উঠে গেছে, আর এখানে কিন্তু এসি ইকুয়াল টু এমসি সমান হয়েছে। কেমন এই জিনিসটা আমাদেরকে দেখতে পেলাম আমরা এখানে। তো আবার তাহলে এই সম্পর্কটাই ঘুরে ফিরে সব প্রশ্নে আমরা পাচ্ছি। প্রান্তিক উৎপাদন কি, একই প্রশ্ন। মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ, মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ, এটা একটা মূলধনের সংজ্ঞা, এটাকে ব্যাখ্যা করতে বলেছে আমাদের। দেখেন মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে অধিকতর আরও উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে মূলধন। দেখেন বলা হয়েছে কি, মূলধন বলতে আমরা সাধারণত অনেকেই ভাবি যে টাকা পয়সা সম্পদ, আসলে না। অর্থনীতির ভাষায় মূলধন ইজ ডিফারেন্ট, হুইচ ইজ মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে তাকে মূলধন, মানুষের অতীত শ্রমের ফল। হ্যাঁ, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থাৎ আমি অতীতে একটা মেশিন বানাইছি, সেই মেশিন দ্বারা আমি বর্তমান প্রিন্টিং মেশিন মেশিন আমি তৈরি করছি, সেই প্রিন্টিং মেশিন দ্বারা আমি বর্তমানে ভবিষ্যতে আরও আমি প্রিন্টিংয়ের কাজ করতে পারতেছি। তাহলে এই যে অতীতের একটা আমার ফল, যার মাধ্যমে আমি অধিকতর আরও উৎপাদন কাজ আমি বের করতে পারতেছি, তাই না? এই কারণেই বলা হয়েছে যে অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়, তাই বলা যায় যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। ওকে, তারপরে বলা হচ্ছে কি, উদ্দীপকের সুজিত উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে। আমরা যদি লক্ষ্য করি শ্রম 1000 2000 3000 4000 5000, মোট উৎপাদন 10 18 24 28 30, কোন উৎপাদন, এখানে কোন বিধি কার্যকর হয়েছে, প্রান্তিক,
এখানে কোন বিধি কার্যকর হয়েছে? প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে, ক্রমহ্রাসমান। কারণ দেখেন আমাদের মোট হচ্ছে যে উৎপাদন যতই বৃদ্ধি পাইছে না কেন, আমার এক পর্যায়ে কি হয়েছে, প্রান্তিক উৎপাদনটা আমার কমছে। 10, 18, 24, 28, 30 করে করছে, ঠিক আমার কমছে 18 থেকে দেখেন 10 এককের জন্য 10, আবার 18 থেকে 10 হচ্ছে আপনি বিয়োগ করেন, কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 8, আবার এখান থেকে যদি কত হয় 6, 4, 2। এই যে দেখেন ধীরে ধীরে আমার কি হ্রাসমান ডাউনফল হয়েছে না? ডাউনফল হওয়ার কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনটা আমরা এখানে বিধিটা কার্যকর দেখতে পাচ্ছি। এইটারই পরে বর্ণনা এখানে করা দেওয়া আছে। আচ্ছা, যদি সকল উপকরণ স্থির রেখে, হ্যাঁ আমি সকল উপকরণ কি করলাম? স্থির রেখে দিলাম। উৎপাদনের কলাকৌশল পরিবর্তন করা হয়, তবে উৎপাদনের উদ্দীপকের বিধিটি কার্যকর হবে কি না দেখা যাক। হবে কি না আমরা এখানে দেখা যাক। সেটা কি বলা হয়েছে যে সকল যদি আমরা উৎপাদনের উপকরণ স্থির রেখে দিই, অর্থাৎ আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, তাহলে উৎপাদনের কলাকৌশল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কি যে যদি আমরা বলা হয়েছে কি যে উৎপাদনের উপকরণ কৌশল স্থির রেখে যদি আমরা কোনো উৎপাদন চালায় যাই, যে হারে নিয়োগ বাড়ানো হয় উৎপাদন সেই হারেই বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তখন তাকে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। কিন্তু ক্রমহ্রাসমান বিধির শর্ত হচ্ছে কি ভূমির পরিমাণ উর্বরতা স্থির স্বল্পকালীন সময় বিবেচ্য করে, মানে একসময় ভূমির উর্বরতা নষ্ট হয়, যে কারণে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়। কারণ ভূমির উর্বরতা নষ্ট হলে তো এক সময় সেখানে ফসল ঠিক সেভাবে উৎপাদন হবে না, তাই না? কিন্তু অন্যান্য উপকরণ স্থির অবস্থায় যদি রাখা হয়, শ্রম মূলধন কি পরিবর্তনীয় করা হচ্ছে। পরিবর্তনীয় উপকরণ একক সমূহ সমজাতীয়। আমি একটু আগে যেটা বলেছিলাম যে সমানুপাতিক হারে যদি বাড়ানো হয়, কারণ শ্রম মূলধন আমার কি পরিবর্তনীয় স্থির রেখে সমান হারে বাড়া হচ্ছে, তাহলে চাষ পদ্ধতি উন্নত আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। কারণ মান্ধাতার আমলে আমরা কি দেখছি, লাঙ্গল দ্বারা কৃষিকাজ করা হতো, ঐতিহাসিক মান্ধাতার আমলের কাজ। কিন্তু বর্তমানে কি দেখতেছি, উন্নত প্রযুক্তি, ট্রাক্টর, সেচ মেশিন, আরও নতুন নতুন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আমরা অধিকতর উন্নয়ন করতে পারছি। অধিকতর উন্নত প্রযুক্তির প্রয়োগের কারণে ক্রমহ্রাসমান প্রাথমিক উৎপাদন বিধি আর কার্যকর হয় না, যার ফলে আমাদের উৎপাদন বিধি বৃদ্ধি পাচ্ছে। তো প্রশ্নে যেটা বলা হয়েছিল যে যদি সকল উপকরণ স্থির রাখা হয়, তাহলে আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। ওকে, তারপরে আমরা দেখতেছি উৎপাদন কি একই জিনিস আসছে, আবার ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন? দেখেন ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন? কারণ ভূমির যোগান তো সীমাবদ্ধ। আপনি কি 5 একর জমি কি টেনে হিসড়ে 6 একর করতে পারবেন না। দেখেন ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমি হলো উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। এর অন্যতম বৈশিষ্ট্য কি? ভূমি প্রকৃতির দান, প্রাকৃতিক জিনিস, তাই না? প্রাকৃতিক জিনিসে ভূমির যোগান সীমাবদ্ধ, এই জন্য মানুষ ইচ্ছা করলে ভূমি যোগান বাড়াতে পারে না। এটাই চিরস্থায়ী একটা উপাদান। খুব সহজে জিনিসটা বলা হচ্ছে, যেটা বললাম যে চাইলেও আপনি বাড়াইতে পারবেন না। তারপরে উৎপত্তি পদ্ধতি সূত্রে মোট উৎপাদন রেখা। দেখেন মোট উৎপাদন রেখা মানে কি? মোট উৎপাদন টোটাল প্রোডাকশন টিপি রেখা উৎপাদন করতে হবে। এই যে আমরা সহজেই বের করতে পারবো, সেটা কি একটা ছকের মাধ্যমে এটা হচ্ছে আমরা উৎপাদনের পরিমাণ রাখবো বা শ্রম রাখবো 1, 2, 3, 4 রেখে হচ্ছে আমরা সুন্দর করে জিনিসটা আমরা হচ্ছে বের করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে যেটা দেওয়া আছে সুন্দর করে একটা সব এককগুলো বসাই, টিপি এখানে অঙ্কন করছে, পরে বর্ণনা করছে। এটা খুবই একটা সহজ বিষয়। উদ্দীপকে কোন উৎপাদন বিধিটি কার্যকর? দেখেন উৎপাদন বিধিটি কোনটা কার্যকর, খুবই সহজেই জিনিসটা এখানে বলা আছে যে 4, 10, 18, 28। এখান থেকে আপনি দেখেন প্রথম এককের জন্য আমাদেরকে কি বের করতে হবে জানেন? আমাদেরকে বের করতে হবে প্রান্তিক উৎপাদন বিধিটা। আমাদের প্রান্তিক উৎপাদন বিধিটা আমাদের কত, এটা বের করতে হবে। যেমন 1 এককের জন্য আমাদের কি আসবে? 4ই আসবে। 2 এককের জন্য আসবে 6, 3 এককের জন্য আসবে 8 এবং 4 এককের জন্য আসবে 10। দেখেন এখানে আমাদের হচ্ছে যে ক্রমবর্ধমানের একটি বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারছি। দেখেন এখানে বলা হয়েছে কি যে ক্রমবর্ধমান, যেটা আমি আপনাকে বললাম যে ক্রমবর্ধমান বিষয়টি আমরা যেহেতু এখানে লক্ষ্য করতে পারছি, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদ উপকরণ যদি বৃদ্ধির হার অপেক্ষা বেশি হয়, আমি ধরেন যেই হারে 5 জন শ্রমিক ছিল, 5 জায়গায় 10 জন শ্রমিক আমি নিয়োগ করলাম, আমার উৎপাদন আগের চেয়ে তো বেশি হচ্ছে, হ্যাঁ সমান হচ্ছে না, বেশি হচ্ছে, তখন তাই কি বলা হচ্ছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তো
তো এখানে আমি প্রান্তিক উৎপাদন বিধিটা দেখলাম, আমি ছক আঁকলাম, দেখলাম যে একদম স্ট্রেট ঊর্ধ্বগামী যাচ্ছে বাম থেকে ডানে, তাহলে আমার কি খুব সুন্দর করে বোঝা গেল যে ক্রমবর্ধমানটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর করে সেটার আমার বর্ণনা দেওয়া আছে, দেখেন বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে কথাটা বললাম এই কথাটা এখানে উল্লেখ আছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি একটা জিনিস, যে খুব সহজে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কি যে এই অধ্যায়ের ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, আপনার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই তিনটি প্রান্তিক উৎপাদন বিধির উপরে ভিত্তি করে অধ্যায়টা আসলে আলোচনা করা হয়েছে, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, গড় ব্যয়, গড় ব্যয় জিনিসটা আমরা একটু আগে দেখলাম, সেটা কি গড় ব্যয় জিনিসটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট জিনিসটা কোনটা, যে টোটাল কস্টকে আমরা যদি কিউ পরিমাণ দ্বারা ভাগ করি, সেটাই হচ্ছে আমরা অ্যাভারেজ কস্ট পেয়ে থাকবো। আচ্ছা, দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন, এটা আমরা অবশ্যই দেখলাম একটু আগে। আচ্ছা, একটু আগেই দেখলাম। তারপরে আমরা দেখতেছি কি যে উদ্দীপকতে মোট ব্যয় রেখা অঙ্কন করো। মোট ব্যয় রেখা কোনটা, যে টোটাল কস্ট রেখা আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে টোটাল কস্ট রেখা আমরা যদি বের করি, এখানে একটা সুন্দর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল টিএসএ টোটাল ফিক্সড কস্ট, টিবিসি টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা জানি যে টোটাল মোট ব্যয় রেখা, মোট ব্যয় রেখা টোটাল কস্ট যদি আমরা বলি, টোটাল কস্ট ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, টোটাল ফিক্সড কস্ট প্লাস টিভিসি। এই জিনিসটা আমরা, অর্থাৎ এই দুইটা আমাদের যোগ করলেই আমরা কি করব, খুব সহজেই আমরা হচ্ছে পেয়ে যাব কি টোটাল কস্ট। এই সহজেই আমরা পেয়ে যাব টোটাল কস্ট। এই জিনিসটা আমরা দেখতেছি এখানে যে টাইপ করা হয়েছে, যে যোগ করা হয়েছে, যোগ করে পাওয়া হয়েছে এবং রেখার মাধ্যমে সেটা সুন্দর করে 1 2 4 5 6 প্রত্যেকটা জায়গায় বসে আমাদের ওটা আমরা সুন্দর করে সেটা পেয়ে গেছি। পরের প্রশ্ন, উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করো এবং রেখাটির আকৃতির উপর মন্তব্য করো। গড় ব্যয় রেখাটি অঙ্কন করতে বলছে এবং রেখাটির আকৃতির উপর মন্তব্য করতে বলছে। আচ্ছা, গড় ব্যয় আমাদেরকে বের করতে হবে। গড় ব্যয় কি, আমরা মোট ব্যয় এখানে দেখলাম টোটাল কস্ট, এই মোট ব্যয়কে ফের আমার হচ্ছে গ নম্বরের মোট ব্যয়টা আমার দরকার আছে। গ নম্বরের মোট ব্যয়টা কেন দরকার আছে, কারণ আমাদেরকে কি এই জিনিসটা বের দরকার, এই জিনিসটা বের করার জন্য আমাদেরকে তো ভাগ দিতে হবে। আমাদেরকে ভাগ দিতে হবে কি, টিসিকে কিউ দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমরা তো গড় ব্যয় তাই জানি। তো আমাদের গড় ব্যয় ভাগ করার পরে আমরা দেখতেছি অঙ্কন করলাম। আমাদের এই যে এই রকম ডিজিটগুলো আসলে আমাদের মাথার ব্যথাটা একটু বেশি বাড়ায় দেয়, কারণ এইরকম ডিজিটগুলো আমাদের একটু কল্পনা করে আন্দাজ করে দিতে হয়। এখানে কিন্তু একদম পুরো মেপে মেপে দিতে হবে এমন কিছু না। আপনার পরীক্ষার হলে আপনার চিত্র, আপনার রেখা স্পষ্ট হতে হবে। কীরকম, কোনো ঘেঁচাঘেঁচি, কোনো হচ্ছে যে কাটাছেঁড়া করা যাবে না, স্পষ্ট করতে হবে, ঠিক আছে? একদম পুরা স্পষ্ট করে দিলে আপনার রেখা যদি এরকম 19-20 হয়, টিচার মাইন্ড করবে না, নাম্বার দিয়ে দিবেন আপনারা, বুঝছেন? তো এখন দেখেন সুন্দর করে হচ্ছে যে এটা আমরা উৎপন্নের পরিমাণ রেখাটি করছি, এমন রেখাটির উপর মন্তব্য করতে বলছে। মন্তব্যটা কি, গড় ব্যয় রেখা ইউ আকৃতির মতো। দেখেন আমরা একটু আগে বললাম কি এমসি রেখা হচ্ছে ইউ আকৃতির, গড় ব্যয় রেখাটাও ইউ আকৃতির মতো হয়েছে। কারণ প্রাথমিক পর্যায়ে আমরা যদি মন্তব্য বলতে কি বুঝাইছে, যে কেমন করে কিভাবে হইল। প্রাথমিক পর্যায়ে আমরা দেখতেছি যে উৎপাদন রেখা একদম উপরে, কিন্তু ধীরে ধীরে ক্রম হ্রাসমান হইতে গেছে, এক সময় সমান হইছে, আবার পরবর্তীতে ঊর্ধ্বগামী হইছে। যেমন ওইটাই দেখেন, ওইটাই বলা হয়েছে যে প্রাথমিক পর্যায়ে 1 2 3 একক পর্যন্ত গড় ব্যয় ক্রমহ্রাসমান, ফলে গড় ব্যয়ের ডান দিকে নিম্নগামী হয়েছে, তাই না? ডান দিকে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। কিন্তু 3 4 এককে গড় ব্যয় হচ্ছে কি সমান চলেছে, ডান দিকে নিম্নগামী না হয়ে একই থাকে। এবং 4 এককের পরে গড় ব্যয় কি হয়েছে, ক্রমবর্ধমান হয়ে বাড়তে শুরু করছে, 5 6 এককে বাড়তে শুরু করছে। এটাই হচ্ছে আর কি মন্তব্য, খুবই সহজ, আহামরি কিছুই ছিল না। এটা নিয়ে টেনশনের আসলে বা ভয়ের কিছুই নাই। গেল। এখন পরিবর্তনীয় ব্যয়। পরিবর্তনীয় ব্যয় কি, টোটাল একটা ফিক্সড, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট যেটা ছিল ভিসি। পরিবর্তনীয় ব্যয়টা কি, ভিসি। আমরা দেখি দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হচ্ছে। যেমন আমি 10 বছর আগে যেই উৎপাদন, যে দ্রব্য উৎপাদন করতাম, যে টাকা দিয়ে, উপকরণের টাকা দিয়ে খরচ হইতো, 10 বছর পরে আজকে কি একই খরচ হবে? হবে না, অবশ্যই বাড়বে আমার জিনিসটা। তো এটা পরিবর্তনীয় ব্যয় পরিবর্তন হয়েছে। দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না, জানি আমরা, সেটা কেন থাকে না? এসি রেখা আমরা উৎপাদন আয় করতে পারবো না? অবশ্যই পারবো। গড় প্রান্তিক সম্পর্ক একই জিনিস। আচ্ছা, গেল। উৎপাদন বলতে আমরা জানি, এটাও পড়লাম, একই জিনিস। প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন পারবো আমরা, প্রান্তিক উৎপাদন এখান থেকে বের করতে হবে আমাদের, প্রান্তিক উৎপাদন কত সেটা বের করলে আমাদের হয়ে যাবে। উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন এমআর রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, দেখেন কোন বিধির সাথে, 30 20 10, তাহলে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখেন তা কি বলছে এখানে,
দেখেন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পয়েন্ট আউট করে দিই আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ একই আলোচনায় পুরা অধ্যায় জুড়েই রয়েছে, একই আলোচনায় পুরা অধ্যায় জুড়েই রয়েছে। আমরা যদি তাই লক্ষ্য করি এপিএমবি সূচি, অ্যাভারেজ প্রাইস আর কি অ্যাভারেজ প্রাইস, আবার হচ্ছে মার্জিনাল প্রাইস, মোট উৎপাদন দাওয়াই আছে। আমরা এখান থেকে ভাগ করলে হচ্ছে আমরা কি এক দ্বারা এটাকে যদি টিপি দ্বারা হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, টিপি দ্বারা যদি আমরা হচ্ছে ভাগ করি তাহলে হচ্ছে আমরা অ্যাভারেজ প্রাইসটা পেয়ে যাব। অ্যাভারেজ প্রাইস ইকুয়াল টু টিপি বাই কিউ, তাহলে আমরা এটা রেখাটা পাবো। আবার এমপিটা কি, এমপিটা হচ্ছে আমরা জানি যে এখান থেকে বিয়োগ, এটা প্রথমটা তো হবে কি, প্রথমটা হবে আপনার 4ই থাকবে প্রথমটা, তারপরটা কি হবে 6, 8, 7, 5, 0, -2। এটাই বুঝাইছে। তাহলে ক্রমহ্রাসমানটা বুঝাচ্ছে। টিপি রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা করো। দেখেন টিপি রেখা অঙ্কন করে আকৃতি ব্যাখ্যা করতে বলছে, ওই একইভাবে যাবে টিপি রেখাটা, ডাউন হবে, মাইনাসে চলে আসবে, কোনো সময় ডাউন হবে। এটা ব্যাখ্যা করতে বলছে, কিভাবে মন্তব্য করতে বলছে যে আপনার কিভাবে হচ্ছে আপনার রেখাটা আসছে। দেখেন টিপি রেখাটা একদম এইভাবে উঠে এভাবে করে গেছে। হ্যাঁ, মানে বিষয়টা অনেকটা এরকম, বিষয়টা অনেকটা কীরকম হয়েছে, বিষয়টা এরকম করে উৎরে পড়ছে। অর্থাৎ টিপি রেখাটা আমরা দেখতেছি যখন মন্তব্য দিব যে টিপি রেখা তথ্যের ভিত্তিতে অঙ্কিত মোট উৎপাদন রেখা, স্বল্পকালে উপকরণ স্থির থাকতেছে, যার কারণে কি মূলধন স্থির থেকে শ্রম পরিবর্তনশীল ধরা হয়েছে। শ্রম বাড়লে এই বিন্দুর পূর্ব পর্যন্ত উৎপাদন বাড়তে থাকে। তো এই ক্রমবর্ধমান হারে বাড়ে এই পর্যায়ে টিপি তুলনামূলক বেশি খাড়া। দেখেন টিপি তুলনামূলক বেশি খাড়া কখন, যখন শ্রমটা যখন হচ্ছে উৎপাদন বাড়তে থাকতেছে তখন। আবার টিপি রেখা তুলনামূলক কম খাড়া কখন, যখন যখন হচ্ছে ডি এরপর এফ এর পূর্ব পর্যন্ত টিপি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, তখন হচ্ছে তুলনামূলকভাবে কম খাড়া। এফ বিন্দুতে মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এফ বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে কি মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে, এফ বিন্দুর পর মোট উৎপাদন কমে যায়, ফলে টিপি রেখা নিম্নগামী। তাহলে টিপি রেখা কিগামী হচ্ছে এখানে, আফটার অল আলটিমেটলি টিপি রেখা নিম্নগামী হচ্ছে। আপনার এই সকল যখন আকৃতির যখন আপনার কাছে বর্ণনা চাবে, আপনার কাছে যখন এই সকল আকৃতির মন্তব্য চাবে, তখন আপনি প্রথমত আপনার যেটা আপনার সুন্দর, আপনি যেটা রেখাটা অঙ্কন করবেন সেই রেখাটার প্রতি আপনি প্রথমে ফোকাস দিবেন। আপনার এই রেখাটা আপনার প্রশ্নের উত্তর আপনাকে বলে দিবে, আপনার কারো কাছে শুনে নিতে হবে না, আপনার ব্রেনকেও বলতে হবে না, আপনার এটাই আপনাকে বলে দিবে যে ভাই তুই এইভাবে এইভাবে লেখ, আমি এইভাবে এইভাবে তৈরি হয়েছি। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। মানে মানুষের ধরেন যে মানুষকে দেখে বা মানুষের ভিতরের কোনো কিছু বের করা যতটা মানে কঠিন হয় যে আমরা তো বুঝতে পারি না একটা মানুষের ভিতরে কি আছে না আছে, কিন্তু এই প্রান্তিক রেখাগুলা, টিপি রেখা, এসি রেখা, এমসি রেখাকে জাস্ট অঙ্কনটা দেখেই আপনি আর ভিতর বলে দিতে পারবেন যে কীভাবে কি, ওই রেখায় আপনাকে বলে যে ভাই আমি এইভাবে তৈরি হয়েছি। মানুষকে চিনা চাইতে এগুলা চিনা বেশি সহজ, ভুল করিয়েন না কেউ। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন আবার এসি রেখার যে একই জিনিস, শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন বলা হয়? কারণ শ্রমিকের এই প্রশ্নটা হচ্ছে আমাদের পরীক্ষার, যখন আমি পরীক্ষা দিই প্রশ্ন এরকম হচ্ছে আমাদের কলেজে প্লাস পরীক্ষার হলেও পেয়েছি যে যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে, যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি বিদ্যমান ততক্ষণ কি থাকে, শ্রমের অস্তিত্ব থাকে। এই কারণে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হচ্ছে। শ্রম বলতে মানুষের শ্রমের কর্মশক্তিকে বোঝাচ্ছে। এই শ্রমশক্তি শারীরিক মানসিক উভয় প্রকারই হতে পারে, কিন্তু শুধু শারীরিক হবে তা না, মানসিকও হতে পারে। উৎপাদন কাজে শারীরিক মানসিক সকল প্রকার প্রচেষ্টায় কি বলা হচ্ছে, শ্রম। তাহলে এই জিনিসটা আমি কেন বললাম, এই জিনিসটা বলার কারণ হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনুধাবনের জন্য, যে কেন জীবন্ত উপকরণ বলা হয়। মানুষ যতদিন বাঁচে আছে শ্রমও বাঁচে আছে, জীবন্ত মানুষের জীবন্ত শ্রম, দ্যাট ইজ ওয়াই এটাকে জীবন্ত উপকরণ বলা হয়, আর কিছুই না। এবং দেখেন এখানে খুব সহজ রেখা অঙ্কন করতে বলছেন। উৎপাদন স্তরে আছে এসি ইকুয়াল টু এমসি হয়, যখন এসি রেখা হচ্ছে নিম্নগামী, এসি রেখা এমসি রেখা যখন নিম্নগামী হয় তখন হচ্ছে যে মানে এসি রেখা নিম্ন দিয়ে যায়, তখন এসি রেখা ইকুয়াল টু এমসি হয়ে থাকে। তাহলে এই অধ্যায় থেকে যা যা পড়ানো হয়েছে, এই অধ্যায় থেকে যা যা পড়ানো হয়েছে তার ঠিক এই অধ্যায় থেকে যা যা পড়ানো হয়েছে তার একদম সম্পূর্ণরূপে তিনটি জিনিসের উপরে এই জিনিসগুলো বিদ্যমান থাকতেছে, যেগুলো হচ্ছে কি, যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এবং
সমানুপাতিক, সমানুপাতিক, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক, এই তিনটা বিষয়ের উপর মেইনলি ফোকাস করছে তৃতীয় অধ্যায়। মেইনলি ফোকাস করছে কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। এবং এছাড়াও রয়েছে কি আমাদের? এছাড়াও রয়েছে এমসি, এসি, আর আমরা বলতে পারি যে পি, এম আর, এ আর, টিভিসি, টিএফসি। আবার মজার কথা, এই দুইটার যোগফলে কি আসে টিসি। হ্যাঁ, তো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে এগুলোই। এবং আরেকটি বিষয়, যখন আমি নর্ডেম কলেজে পড়াশোনা করছিলাম ইন্টার লাইফে, তখন আমাদের ইকোনমিক্সের যে শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন রণজিৎ কুমার নাথ স্যার, রণজিৎ স্যার আমাদেরকে একটি কথা বলতেন যে সবগুলা চ্যাপ্টারের সবগুলো অধ্যায়ের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে এর জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। কারণ অনেকেই এই দুটো জিনিস না পারার কারণে অধ্যায়ের ভিতরে ঢুকে বাকি গ এবং ঘটা উত্তর করতে পারে না। তো উনার কথা মতে আমরা সেই প্রস্তুতিটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ইন্টার পরীক্ষায় বেশ ভালো একটি ফলাফল অর্জন করতে পেরেছিলাম আমি, এবং আমার বাকি বন্ধুরাও তাই করেছিল, তারাও সফল হয়েছে। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তো 3 অধ্যায় থেকে আমাদের সকল প্রকার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।